আমাকে অনেকেই আপনারা রিসার্চ প্রপোজাল নিয়ে অনেক কোয়েশ্চেন করে থাকেন। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। প্রথম যেই প্রশ্ন সেটা হচ্ছে আপনি যখন মাস্টার্স করতে আসবেন সেই ক্ষেত্রে কি আপনার রিসার্চ প্রপোজাল দিতে হবে কিনা? উত্তর হচ্ছে না, মাস্টার্স করার জন্য আপনাকে রিসার্চ প্রপোজাল দিতে হবে না। তবে হালকা করে একটু শর্ত প্রযোজ্য, সেটা হচ্ছে আমরা যত ধরনের মাস্টার্স প্রোগ্রাম রয়েছে এর মধ্যে 5 to 10% ক্ষেত্রে কিছু মাস্টার্স প্রোগ্রাম রয়েছে যেগুলোকে বলা হয় হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ অর এমফিল। অর্থাৎ এখানে একটা সিগনিফিক্যান্ট রিসার্চ কম্পোনেন্ট থাকে এবং যদি আপনি সেই ধরনের কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনাকে রিসার্চ প্রপোজাল দিতে হবে। বাট এগুলো ছাড়া অন্য যেই কোনো মাস্টার্স প্রোগ্রাম রয়েছে যেগুলো আমরা বলি হচ্ছে টট মাস্টার্স প্রোগ্রাম, অর্থাৎ আপনি কোর্স ওয়ার্ক করবেন অ্যান্ড দেন তারপরে আপনার হয়তো একটা থিসিস করবেন এবং সেটার এক্সামিনেশন হবে, সেইভাবে আপনি ডিগ্রিটা অ্যাচিভ করবেন। সেই ধরনের কোনো মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনাকে রিসার্চ প্রপোজাল জমা দিতে হবে না। আপনাকে রিসার্চ প্রপোজাল জমা দিতে হবে যদি আপনি পিএইচডি করতে আসেন অথবা এমফিল বা এমরেস করতে আসেন সেই ক্ষেত্রে। এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পিএইচডির এই যে রিসার্চ প্রপোজালটা আপনি দিবেন কখন দিবেন? আচ্ছা, রিসার্চ প্রপোজালটা আপনাকে সাবমিট করতে হবে যখন আপনি পিএইচডির ফাইনাল অ্যাপ্লিকেশন আপনার ইউনিভার্সিটির পোর্টালে সাবমিট করবেন। এইটা কেন করতে হয়? কারণ হচ্ছে যখন আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাসেস করা হবে অ্যাডমিশন কমিটি দেখবে আপনি যে রিসার্চ প্রপোজালটা দিয়েছেন সেটার আসলে মেরিট কতটুকু, অর্থাৎ এটা কি ফার্স্ট অফ অল এটার সায়েন্টিফিক ভ্যালিডিটি অ্যান্ড সায়েন্টিফিক ইন্টারেস্ট কতটুকু, এটাকে সায়েন্টিফিক্যালি আসলে নভেল কিনা, এটার র্যাশনালটা কেমন, মানে এটাকে আসলে ইন্টারেস্টিং এবং জাস্টিফাইড কোনো প্রপোজাল কিনা। নেক্সট এটা হচ্ছে যে এটার আসলে সিগনিফিকেন্স কী, মানে এই রিসার্চটা যদি করা হয় এতে আসলে কী পরিবর্তন আসবে, কী এক্সপেক্টেড আউটকাম আমরা পাবো, সেটার একটা আপনার ক্রাইটেরিয়া থাকে। নেক্সট যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যে রিসার্চ প্রপোজালটা দিয়েছেন প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাসেস করার চেষ্টা করে যে এই প্রপোজালটাকে বা এই রিসার্চটাকে সুপারভাইজ করার জন্য আপনার যে সুপারভিশন টিম থাকবে তারা কি আসলে কেপাবল কিনা আপনাকে সুপারভাইজ করার জন্য। অর্থাৎ আপনি এমন একটা রিসার্চ প্রপোজাল যদি প্রপোজ করেন যে ওই টেকনিকটা বা ওই মেথোডোলজিটাকে ফলো করে বা ওইটা নিয়ে কাজ করে এমন কেউই আসলে ওই ইউনিভার্সিটিতে বা ওই ডিপার্টমেন্টে নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রপোজালটা অনেক ভালো হওয়া সত্ত্বেও অ্যাডমিশন কমিটি চিন্তা করবে যে না, এটা আসলে নট পারফেক্ট ফিট ফর দ্য সুপারভিশন টিম, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিসার্চ প্রপোজালকে হয়তো আপনার নেগেটিভলি মার্ক করা হবে। সো এই জিনিসগুলো দেখার জন্য মেইনলি একটা রিসার্চ প্রপোজাল দেখা হয় এবং এটা পিএইচডির অ্যাপ্লিকেশনের আমি বলবো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া এবং এটার উপরে অনেক ইম্পর্টেন্ট একটা মার্ক থাকে কিন্তু। আচ্ছা, এখন নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমি বললাম যে রিসার্চ প্রপোজাল আপনি ফাইনাল যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন তখন, তাহলে অনেকেই ধারণা করেন বা অনেকেই শুনে থাকেন যে আপনি যখন প্রথম যে প্রফেসরের সাথে আপনি পিএইচডি করবেন তাকে যখন আপনি অ্যাপ্রোচ করবেন অধিকাংশ ক্ষেত্রে ইমেলে, আমরা অনেকেই সেটা জানি যে ওই যখন আপনি একজন প্রফেসরকে ইমেল করবেন যে আমি আপনার সাথে পিএইচডি করতে ইন্টারেস্টেড, সেই সময় সেই ইমেলে আপনার সিভির সাথে সাথে একটা রিসার্চ প্রপোজালও কি সাবমিট করতে হয় কিনা এই হিসেবে অনেকে জেনে থাকেন। উত্তর হচ্ছে না, আপনি কখনোই, আমি বলবো যে আপনি যখন প্রথম একজন প্রফেসরকে ইমেল করবেন আপনি কখনোই তাকে রিসার্চ প্রপোজাল ওই ইমেলের সাথে সাবমিট করবেন না। হোয়াট ইউ ক্যান ডু অ্যাট বেস্ট সেটা হচ্ছে একটা রিসার্চ আইডিয়া প্রপোজ করতে পারেন যে আমি আপনার কাজ ফলো করছি এবং আমি দেখেছি আপনি এই টপিকে কাজ করছেন বা আপনার এই রিসার্চ ইন্টারেস্ট, হাউএভার আমারও কিন্তু একই ধরনের রিসার্চ ইন্টারেস্ট এবং আমি গত কয়েক বছর ধরে এই ধরনের কাজ করছি এবং আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো ভালো মিলবে বা আমাদের হচ্ছে রিসার্চ ইন্টারেস্ট যেহেতু সিমিলার সেহেতু আমি এরকম একটা টপিকে কাজ করতে চাচ্ছি, দিস ইজ মাই ইনিশিয়াল আইডিয়া, আপনার কি মনে হয়? এবং আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে আমরা এই ব্যাপারে কথা বলতে চাই, তাহলে আমাকে জানাবেন, তাহলে আমরা যেন কথা বলতে চাই। এভাবে করে যদি আপনি একটা ইমেল করেন দ্যাটস মোর দেন এনাফ, আপনাকে 1 পেজ অথবা 2 পেজের রিসার্চ প্রপোজাল সাবমিট করার কোনো প্রয়োজন নেই। তবে এখানে আমি আমার একটা পার্সোনাল স্টোরি বলতে চাই এবং সেখান থেকে একটা অ্যাডভাইস দিতে চাই। সেটা হচ্ছে আমি যখন আমার পিএইচডির জন্য ট্রাই করছি, আমি অক্সফোর্ডে বেশ কয়েকজন প্রফেসরকে অ্যাপ্লাই করেছি। সো প্রথম যে 2 জন প্রফেসরকে আমি অ্যাপ্লাই করেছি তাদের 2 জন থেকে আমি উত্তর পেয়েছি এরকম যে ইন্টারেস্টিং আইডিয়া অ্যান্ড লাইক ওকে ভেরি নভেল আইডিয়া ইত্যাদি ইত্যাদি, হাউএভার এই মুহূর্তে দিস ইজ নট ইন মাই রিসার্চ ইন্টারেস্ট, অথবা একজন বলেছেন যে এই মুহূর্তে ওই ধরনের রিসার্চ করার জন্য ওনার আসলে ফান্ডিং বা আপনার ওই ধরনের কোনো সাপোর্ট নেই। এখন তখন আমি চট করে খেয়াল করলাম যে আচ্ছা আমি আসলে কি আইডিয়া প্রপোজ করেছি সেটার সাথে কি কোনো আসলে গ্যাপ আছে কিনা। সো আমার যেটা আইডিয়া ছিল সেটা হচ্ছে আমি প্রপোজ করেছিলাম বাংলাদেশে স্ট্রোক পেশেন্ট যারা রয়েছে সেই স্ট্রোক পেশেন্টদের রিস্ক ফ্যাক্টর নিয়ে একটা রিসার্চের প্রপোজালের আমি আইডিয়া সাবমিট করেছিলাম ইমেলে।
পরে আমি চিন্তা করে দেখলাম আসলে এই ধরনের বাংলাদেশ কেন্দ্রিক বা লো অ্যান্ড মিডল ইনকাম দেশ যেগুলো রয়েছে সেগুলো কেন্দ্রিক স্ট্রোকের রিসার্চ করছে এমন রিসার্চার বা প্রফেসর খুঁজে পাওয়া একটু কঠিন, যে এক্স্যাক্ট ম্যাচ হওয়া। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা প্রফেসরের কিন্তু নিজস্ব রিসার্চ ইন্টারেস্ট রয়েছে, তাদের নিজস্ব গোল রয়েছে, তাদের নিজস্ব প্রজেক্ট আছে, ফান্ডিং রয়েছে। সো তারা যখন পিএইচডি স্টুডেন্ট খুঁজছেন তারা আসলে চাচ্ছেন যে তাদের যে এক্সিস্টিং প্রজেক্টগুলো আছে বা যে প্রজেক্টগুলো তাদের মাথায় আছে সেই প্রজেক্টগুলোকে ক্যারি অন করবে এরকম স্টুডেন্ট। সো আমি খুব কুইকলি আমার ইমেলের ভাষা পরিবর্তন এবং আমার রিসার্চ আইডিয়া প্রপোজালের যে মানে আমি প্রপোজাল বলছি না, রিসার্চের যে আইডিয়া আমি যে ইমেলে লিখেছি সেটার আমি টেকনিকটা চেঞ্জ করে ফেললাম। সো আমি তখন তাদেরকে প্রপোজ করা স্টার্ট করলাম যে আমি এই ব্যাপারে ইন্টারেস্টেড, আপনাকেও আমি দেখেছি এই ব্যাপারে কাজ করতে, সো আমাদের ইন্টারেস্ট ম্যাচ করে। হাউএভার আই অ্যাম ওপেন টু এনি প্রজেক্ট দ্যাট ইউ থিঙ্ক দ্যাট উড বি সুইটেবল ফর মি। সো আমি এই ক্ষেত্রে কোনো কিছুই আর প্রপোজ করি নাই, পুরো বল ওনার কোর্টে ছেড়ে দিয়েছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই অলসো রোট যে ইফ ইউ আর ইন্টারেস্টেড উই ক্যান ডিসকাস ফার্দার অ্যাবাউট দিস, এবং আই এম ওপেন টু হ্যাভ আ মিটিং আর জুম কল। হ্যাঁ, তখন তো স্কাইপ ছিল, আসলে তখন জুম কল ছিল না। হ্যাঁ, তো স্কাইপে কথা বলবো এভাবে করে বললাম। এতে এরপরে আমি যতজনকে ইমেল করেছি আই গট আ রিয়েলি গুড প্রপোর্শন অফ পজিটিভ রেসপন্স। কারণ যাদেরকে আমি ইমেল করেছি তাদের সবার নিজস্ব কিছু প্রজেক্ট আছে, এবং তখন তারা অনেকেই হচ্ছে যে সেই প্রজেক্টগুলো সম্পর্কে কিছুটা লিখেছেন, অনেকেই হচ্ছে মিটিং করতে চেয়েছেন, মিটিংয়ের সাথে কথা বলেছি। সবসময় মনে রাখবেন যখনই, যদি আমি রিসার্চ প্রপোজাল নিয়ে কথা বলছি, বাট যেহেতু ইনিশিয়ালি আপনি সুপারভাইজারকে প্রপোজ করছেন, সো আমি ইমেল সম্পর্কে একটু বলে নিই। যে কোনো ইমেলে আপনি কোনো কিছু প্রপোজ করার পরে ফার্দার মিট করার জন্য বা ডিসকাস করার জন্য টাইম চাওয়াটা ইটস আ ভেরি স্মার্ট মুভ। সো দ্যাট অনেক সময় যেটা হয় কি, আপনি যদি খুব মানে প্রফেসর যদি ফিল করে আপনি খুব রিজিড যে না এটার বাইরে আপনি কাজ করবেন না, সো সেই ক্ষেত্রে ইয়েস নো বলে কিন্তু শেষ করে দেওয়া যায়। বাট আপনি যদি বলেন যে না ইউ আর ওপেন টু ডিসকাশন অ্যান্ড ইউ আর ওপেন টু হ্যাভ মোর আইডিয়াস অর মোর ইনপুট ফ্রম হিম অর হার, সেই ক্ষেত্রে অনেকে কিন্তু ফিল করে যাচ্ছে ঠিক আছে তাহলে ওর সাথে একটু কথা বলে দেখি, ও আমাকে এরকম একটা প্রপোজ করেছে, লেটস টক। আমার নিজের ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে সফলতা পেয়েছি যখন আমি বল উনার কোর্টে ছেড়ে দিয়েছি এবং বলেছি যে আপনি যদি কোনো আপনার যদি কোনো প্রজেক্ট থাকে তাহলে আমাকে জানাবেন। যেটা বললাম যে আমি নিজেও কী বলবো যে খুব ভালো রেসপন্স পেয়েছি, এবং ফাইনালি ওখান থেকেই একটা প্রজেক্ট নিয়ে আমি পিএইচডির জন্য প্রপোজাল সাবমিট করি এবং সেখান থেকেই পরবর্তীতে স্কলারশিপ নিয়ে পড়ি। এটা শুধু ওই ক্ষেত্রে না, আমি যখন টেবিলের এই প্রান্তে, অর্থাৎ এখন যখন আমাকে বিভিন্ন স্টুডেন্টরা ইমেল করে পিএইচডি করার জন্য, তাদের সাথেও একই ঘটনা ঘটে। অনেকেই যখন আমাকে খুব রিজিড ওয়েতে যে তারা এই জিনিস দেখতে চান, ফর এক্সাম্পল আপনি যদি এখন আমাকে ইমেল করেন যে আমি ভ্যাকসিন নিয়ে কাজ করতে চাই এবং সেটা নিয়ে খুব সুন্দর একটা প্রপোজাল বা আইডিয়া আমাকে দিলেন, আলটিমেটলি আমি কিন্তু আপনাকে হয়তো নেব না, কারণ হচ্ছে যে এটা আমার ইন্টারেস্টের সাথে যায় না। আমি কাজ করি হচ্ছে কার্ডিওভাস্কুলার ফিল্ডে, এবং কার্ডিওভাস্কুলার ফিল্ডের সব কিছু নিয়ে কিন্তু আমি কাজ করি না। আই হ্যাভ ভেরি স্পেসিফিক রিসার্চ এজেন্ডা। সো আমার এজেন্ডা বাস্তবায়নের জন্য যাকে আমি ম্যাচ হবে তাকেই কিন্তু আমি চাবো যে না ঠিক আছে তুমি আমার সাথে কাজ করো এবং আমার থেকে শিখো। অ্যাট দ্য সেম টাইম আমার যে এজেন্ডা, আমার যে শুধু আমার এজেন্ডা না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ল্যাবেরও কিছু এজেন্ডা থাকে যে তারা নেক্সট 2 to 3 ইয়ার্স বা 5 ইয়ার্সে কী কী কাজ করতে চায়। সো সেটার সাথে যদি এটা ম্যাচ না করে সেক্ষেত্রে কিন্তু আপনি যতই ভালো ক্যান্ডিডেটই হন না কেন আপনাকে না বলতে হবে। বাট অন দি আদার হ্যান্ড অ্যাকচুয়ালি ইউ আর ফ্লেক্সিবল, যে আপনি চাচ্ছিলেন যে না ঠিক আছে আমি হয়তো আমার হয়তো এরকম একটা আইডিয়া আছে বাট আমি অন্যান্য টপিকও কাজ করতে রাজি আছি। সো ওই যে আপনার ফ্লেক্সিবিলিটিটা, সেই জিনিসটা আপনাকে কিন্তু প্রকাশ করতে হবে। অ্যান্ড ওয়ান্স আপনি ওই ধরনের একজন প্রফেসরের সাথে কমিউনিকেশনটা বিল্ড করতে পারবেন, সেই ক্ষেত্রে প্রফেসর এবং আপনি দুইজন মিলে আপনার একটা প্রপোজাল রেডি করবেন, এবং সেক্ষেত্রে আপনি হয়তো একটা ড্রাফট করবেন। ড্রাফট করার পরে সেটার উপরে প্রফেসর কমেন্ট দিবে, এবং তারপরে সেটার উপরে ব্যাক অ্যান্ড ফোর্থ হয়তো কয়েক রাউন্ডের কমেন্ট করার পরে ফাইনালি আপনাকে সাবমিট করতে হয়, এবং ওইটাই আপনি তখন সাবমিট করবেন। যেটা হয় যে যেহেতু এই ক্ষেত্রে আপনি প্রফেসরের ইনপুট নিয়ে বারবার কমিউনিকেশনের মাধ্যমে প্রপোজালটা লিখবেন, এটা কিন্তু অনেক স্ট্রং একটা প্রপোজাল হবে দেন আপনি নিজে থেকে আইডিয়া। আমি অনেকেই এই ভুল করতে দেখি যে তারা বাংলাদেশে বসে নিজের মতো করে একটা বিশাল রিসার্চ প্রপোজাল লিখে সাবমিট করার চেষ্টা করেন, যেটা আসলে আপনি তো বাংলাদেশে বসে আপনি আমেরিকাতে হোক, ইউরোপে হোক অথবা অস্ট্রেলিয়াতে হোক, এখানে কি ঘটছে সেটা তো আপনি জানছেন না। সো অলওয়েজ ইনভলভ ইউর সুপারভাইজার ইন রাইটিং দ্য প্রপোজাল। এবং এটা আসলে ইনিশিয়াল কমিউনিকেশনের জন্য নট নেসেসারি, বাট যখন আপনি বিল্ড করবেন তখন ফার্দার কমিউনিকেশন করবেন, তার থেকে ইনপুট চাইবেন। খুব বেশি বিরক্ত করবেন না,
একটু এখানে বি প্রফেশনাল, প্রফেশনাল ওয়েতে জিনিসটাকে ডিল করার চেষ্টা করবেন, বাট অলওয়েজ আস্ক দেয়ার অপিনিয়ন। হ্যাঁ, ডোন্ট হেজিটেট। অনেকে চিন্তা করে যে না আমি এমন একটা জিনিস লিখে উড়ায় ফেলবো যে সবাইকে ইমপ্রেস করে ফেলবো, দ্যাটস আ রিস্ক। সেটা না করে যেটা করবেন যে প্রফেসরকে বলবেন যে আমি এটা লিখেছি, এই জায়গায় আমার একটু ডাউট রয়েছে, আপনি যদি এখানে স্পেসিফিক কমেন্ট দিতেন আমার জন্য ভালো হতো। সো দিস ইজ আ প্রফেশনাল ওয়ে অফ আস্কিং। এইটার পরে আপনারা যেটা করবেন আচ্ছা, এখন এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে আসলে রিসার্চ প্রপোজাল আমাকে কতটুকু লিখতে হবে? এটা কি 10 পেজ, এটা কি 1 পেজ, নাকি 2 পেজ, 3 পেজ? ইট ডিপেন্ডস অন প্রত্যেকটা ইউনিভার্সিটির, ইভেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের আসলে প্রেসক্রাইবড গাইডলাইন থাকে যে পিএইচডির প্রপোজাল সাবমিট করার জন্য কতটুকু আপনাকে লিখতে হবে। অক্সফোর্ডের যেমন ছিল, অক্সফোর্ডের উইদিন 2 পেজ আমাকে কিছু একটা লিখতে হতো। সো ভেরি কনডেন্সড, ভেরি কনসাইজ। কিন্তু আপনাদের মানে আমার ওয়াইফ এবং আপনাদের আপু, ও যখন ইউএনএসডব্লিউতে পিএইচডি করেছে, ওর ক্ষেত্রে আমার যতটুকু মনে পড়ে যে ওর ডিপার্টমেন্ট আপ টু 4 পেজেস অ্যালাউ করেছিল। সো ও একটু বড় রিসার্চ প্রপোজাল লিখেছিল। সো দিন শেষে এইটাও আপনার সুপারভাইজার আপনাকে গাইড করবে। সো ডোন্ট ওয়ারি টু মাচ। আমি যদি ওভারঅল আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি অনেকে আসেন খুব প্যাশনেট একটা টপিক নিয়ে, ইউ আর লাইক ডিটারমিন যে এবং আমি এই টপিকে বা এই নির্দিষ্ট রিসার্চ কোয়েশ্চেন নিয়েই আমি কাজ করতে চাই, সেই ক্ষেত্রে ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, ওই ধরনের প্যাশন হোল্ড করা আসলেই খুবই পজিটিভ একটা ব্যাপার। বাট আপনার জন্য একটা ভয় হচ্ছে যে ওই যে বললাম যে পৃথিবীতে ঠিক ওই টপিকে, ওই রিসার্চ কোয়েশ্চেনে ঠিক কতজন কাজ করছে এবং তারা কি আসলে আপনার সাথে কতটুকু ম্যাচ করবে, তাদের সুপারভিশনের কতটুকু ফ্লেক্সিবিলিটি আছে। অনেকেই হচ্ছে হয়তো দেখা যাচ্ছে এই মুহূর্তে তার অলরেডি এত স্টুডেন্ট রয়ে গিয়েছে যে তারা নতুন স্টুডেন্ট নিতে পারছে না, আবার সেটার সাথে ফান্ডিংয়ের ইস্যু আছে। সো সব কিছু মিলা যেটা হয় যে আপনি যদি প্রবাবিলিস্টিকলি চিন্তা করেন, প্রত্যেকটা প্রবাবিলিটিকে মাল্টিপ্লাই করতে থাকেন, আপনার ওভারঅল প্রবাবিলিটিটা কিন্তু শ্রিঙ্ক হয়ে আসে। কিন্তু আপনার যদি লক্ষ্য হয়ে থাকে যে না আমি পিএইচডি করবো, আমি ওই ডিরেকশনে করব, ওই টপিক বা ওই ওভারঅল যে আপনার রিসার্চ আমব্রেলা সেই দিকে যাব, সেটা আমার প্যাশনের দিকে কাজ করবো। আমি বলছি না যে একদম প্যাশনকে ফুল স্যাক্রিফাইস করতে, বাট টু হ্যাভ সাম ফ্লেক্সিবিলিটি সো দ্যাট আপনার প্রবাবিলিটি বাড়বে। কারণ ওই নির্দিষ্ট রিসার্চ আমব্রেলার আন্ডারে পৃথিবীর অনেক ইউনিভার্সিটিতে অনেক সুপারভাইজার হয়তো কাজ করছে। সো তখন আপনি অনেককে ইমেল করতে পারবেন, অনেকের সাথে কথা বলার সুযোগ হবে, সেখান থেকে সুপারভাইজার খুঁজে পাওয়া, এক্স্যাক্ট প্রপোজাল ম্যাচ করা এবং ফাইনালি অ্যাপ্লিকেশন সাবমিট করে সেই ইউনিভার্সিটি থেকে অফার লেটার অ্যান্ড স্কলারশিপ পাওয়া, প্রত্যেকটার প্রবাবিলিটি, যেহেতু আপনি হয়তো বড় একটা পুল নিয়ে কাজ করছেন, আপনার প্রবাবিলিটি বাড়বে। সো এই জন্য যদি না আপনি বাংলাদেশে অনেক দিন ধরে কাজ করছেন অ্যান্ড ইউ হ্যাভ এস্টাবলিশড প্রজেক্ট অ্যান্ড ইউ ওয়ান্ট টু ডু এ স্যান্ডউইচ পিএইচডি, বিকজ স্যান্ডউইচ পিএইচডির ক্ষেত্রে একটু বলে নিই, যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে যেটা হয় যে বাংলাদেশে যারা অনেক দিন ধরে কাজ করছেন এবং আপনাদের নিজস্ব প্রজেক্ট আছে, এখন আপনি চিন্তা করছেন এই প্রজেক্টের ডেটা থেকে আমি পিএইচডি করব, সেই ক্ষেত্রে ইউ ক্যান বি ভেরি ফোকাসড যে না আমার এই ধরনের একটা ডেটা সেট আছে, আমি এই ধরনের কাজ করছি এবং আমি এটার উপরে পিএইচডি করতে চাই, এবং সেটা আমার যে বাংলাদেশের অর্গানাইজেশন এবং বাইরের যে ইউনিভার্সিটি, এটার মধ্যে একটা স্যান্ডউইচ প্রোগ্রাম হবে যে উভয়ের মিলিত প্রচেষ্টায় এই পিএইচডিটা হবে। সেই ক্ষেত্রে I think yes, you can propose something that is very concrete এবং from the very beginning, from the get go, যে না আমি এটাতেই কাজ করব। বাট ওইটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে সেই ক্ষেত্রে ইউ হ্যাভ অল দিজ রিসোর্সেস অ্যাভেলেবেল। সো অনেক ক্ষেত্রে সুপারভাইজার তখন ফিল করেন যে না ঠিক আছে, দিস ক্যান বি ইজি টু ম্যানেজ, এবং এটার এই প্রজেক্টের যে সাকসেস বা এই রিসার্চের যে সাকসেস সেটা অনেকটাই আগানো, কারণ হচ্ছে আপনি অলরেডি কাজ করছেন। সো দ্যাটস আ ডিফারেন্ট সিনারিও। এবং বাংলাদেশ থেকে যারা পিএইচডি করতে যান, খুব কম মানুষই কিন্তু স্যান্ডউইচ পিএইচডি করতে আসেন। সো এটা খুব অল্প কয়েকজন মানুষের জন্য প্রযোজ্য। আপনি যদি অনেক দিন ধরে কোনো অর্গানাইজেশনে কাজ করেন এবং আপনার অর্গানাইজেশন যদি অ্যালাউ করে সেই ধরনের কাজ করতে, সো দ্যাটস ভেরি নিশ টপিক। হ্যাঁ, সো এই ছিল ওভারঅল রিসার্চ প্রপোজাল নিয়ে আপনার কথাবার্তা। আপনার রিসার্চ প্রপোজাল বা এই যে পিএইচডি এবং মাস্টার্সের অ্যাপ্লিকেশন এবং স্কলারশিপ নিয়ে ধাপে ধাপে আরও বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়েও ভবিষ্যতে কথা বলবো। সো আজ এতটুকুই থাকুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।